সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস অর্জন এবং বিসর্জন। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা 3 জন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক, নিরাপত্তা বিশ্লেষক ও চেয়ারম্যান রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। আমাদের আরও একজন অতিথি যুক্ত হবেন কামালউদ্দিন সবুজ, সম্পাদক দৈনিক দেশ রূপান্তর এবং সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব। এবং আমার একেবারে শেষ প্রান্তে রয়েছেন জনাব নাজমুল করিম, অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক। আপনাদেরকে স্বাগত এশিয়ান টেলিভিশন আজকের স্টুডিওতে। আমি প্রথমেই জনাব নাজমুল করিম আপনার কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাইব, যেহেতু আমাদের আলোচনার এই আজকের যে টপিক আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস অতিক্রান্ত হয়েছে এবং এর মধ্যে সবথেকে বড় যে আমাদের কাছে মনে হয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে যে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নেই, এরকম একটি কথা বলেছেন উপদেষ্টা। এবং সেক্ষেত্রে আসলে এটা স্বীকার করা উচিত। উনি বলেছেন অবশ্যই আমাদের যেহেতু পরিবেশ নেই সেটা স্বীকার করা উচিত। সেই পরিবেশ 5 মাস হয়ে গেছে, আরও কতদিন লাগতে পারে? ধন্যবাদ বাতেন বিপ্লব। শীতের এই সন্ধ্যায় আমার উষ্ণ শুভেচ্ছা এশিয়ান টিভি কর্তৃপক্ষ, কর্মকর্তা, কলাকৌশলীবৃন্দ, আমার সহ আলোচকবৃন্দ এবং আজকের যারা শ্রোতামণ্ডলী যারা শুনছেন বা দেখছেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে বিনিয়োগের বিষয়টা, যে আমাদের এখানে বিনিয়োগ হচ্ছিল না, এটি যেটা আমাদের উপদেষ্টারা বলেছেন এটা সত্যি কথা। কারণ একটি দেশে যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে না, একটি দেশ যখন সুষ্ঠুভাবে পরিচালিত হয় না, সুশাসন থাকে না, তখন দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারীরা তারা ঝুঁকিপূর্ণ মনে করে অর্থনীতিতে। সুতরাং তারা বিনিয়োগ করবে না, এটাই খুব স্বাভাবিক। এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক বিদেশি কোম্পানিও মুখ খুলতে শুরু করেছে। আপনারা দেখেছেন আরামকো বলেছে, স্যামসাং বলেছে যে তারা এখানে বিনিয়োগ করতে এসেছিল কিন্তু তাদেরকে সুযোগ বা সুবিধা দেওয়া হয়নি। একইভাবে যারা দেশীয় বিনিয়োগকারী তারাও কিন্তু এই ঝুঁকির মধ্যে যায়নি। আমাদের ব্যবসার ক্ষেত্রে দেখা গেছে গত প্রায় 15-16 বছর পর্যন্ত এখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে বিজনেস হতো এবং যারাই সরকারি দলকে সমর্থন করতো বা সহযোগিতা নিত তারাই শুধুমাত্র বিজনেসে টিকে থাকতে পারত। সেক্ষেত্রে অন্যদের জন্য এটা ছিল খুবই দুরূহ। তো সেই বিবেচনায় আমি বলবো যে আপনার যে কথাটা এসছে বিনিয়োগের পরিবেশ ছিল না এবং বিনিয়োগ হয়নি, সেটি একেবারেই সত্যি কথা। এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই এবং আমি আশা করছি এই যে আস্থার জায়গাটা ফেরত আসবে এবং দ্রুতই আমাদের এখানে বিদেশি বিনিয়োগ আসবে, দেশীয় বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে পারবে বা করার জন্য সচেষ্ট হবে। আমাদের আস্থার জায়গা হচ্ছে নির্বাচনের আগেই আপনার মনে হয় যে নির্বাচনের আগেই সেটি হবে কিনা সেই পরিবেশ? আমি মনে করি এটি নির্বাচনের আগেই শুরু হবে। এখনই অনেকে চিন্তা করছে, আমাদের সাথে অনেকের আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্প আসার পরে বিশ্ব রাজনীতির কিছু পরিবর্তন হবে বলে এক ধরনের পূর্বাভাস দেয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আজকেও আমি চাইনিজদের সাথে মিটিং করেছি, তাইওয়ানিজদের সাথে মিটিং করেছি। তারা রিলোকেট করতে চাচ্ছে তাদের বিজনেস এবং তারা ইনভেস্ট করতে চাচ্ছে। সুতরাং যেহেতু একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, সেটি নির্বাচনের আগেও কিন্তু একটা আস্থা আমাদের আছে, আমাদের এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে। আর নির্বাচন হলে তখন তো গণতান্ত্রিকভাবে আরও বেশি ভালো আস্থার জায়গা তৈরি হবে। সেক্ষেত্রে আমি মনে করি বিনিয়োগ সামনে আসবে এবং নতুন বছরে আমরা আশা করতে পারি যে আমাদের দেশে বিনিয়োগ বাড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা প্রিয় দর্শক, আমরা যেমনটি বলেছিলাম যে জনাব কামালউদ্দিন সবুজ প্রথম সারির দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক হিসেবে আপনার এই যাত্রাকে আমরা শুভকামনা জানাচ্ছি। শুরুতেই আপনার হাত ধরে এই পত্রিকা উত্তরোত্তর উন্নতির শিখরে পৌঁছাবে। আমরা জনাব সবুজ, আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস অর্জন এবং বিসর্জনের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে জনাব নাজমুল করিম উনি বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশটা আসলে এখন পর্যন্ত নেই, যেটি স্বীকার করেছেন উপদেষ্টারা। তো সেই জায়গা থেকে উনি বলেছেন যে নির্বাচনের আগে এই পরিবেশ তৈরি হবে যাতে বিনিয়োগকারীরা যারা ইন্টারন্যাশনালি অনেকে বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চান তারা এই নতুন বছরে আসবেন। আপনাকে দিয়ে শুরু করি যে আসলে গণমাধ্যমের বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই 5 মাস নিয়ে অর্জন বিসর্জনের অনেক সংবাদ এসেছে। তার আগে আমি একজন আমাদের উপদেষ্টা না ফেরার দেশে চলে গেছেন জনাব হাসান আরিফ, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আসলে কি অর্জন হলো যদি একটু মোটা দাগে আপনি আমাদেরকে বলতেন যে আসলে 5 মাসে এই সরকারের অর্জন কি? ধন্যবাদ। দুঃখিত, আমি জ্যামে পড়ে গিয়েছিলাম। ঢাকা শহরের অবস্থা বাস্তবতা আমাদের ঢাকা শহরের মূলত। যাই হোক, আসলে 5 বছর 5 মাস তো একটা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে
5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে যে ওনারা যে দায়িত্ব গ্রহণ করার পর আজ পর্যন্ত যে 5 মাস হয়েছে, এই 5 মাসে এই সরকারের অর্জন এবং বা বিসর্জন যাই বলেন না কেন, এগুলো মানে ওভাবে মূল্যায়ন করা খুবই দুষ্কর। এই কারণে যে এর আগে প্রায় 16-17 বছর যেই অবস্থার মধ্যে আমরা বাংলাদেশ নিপতিত হয়েছিল, যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, গণমাধ্যম থেকে শুরু করে বিচার ব্যবস্থা তৈরি করে সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এবং এর মধ্য দিয়ে এই ধরনের একটা ধ্বংসস্তূপ থেকে উঠে এই যে 5 মাসে, তারপরেও অনেক কিছু কিন্তু অর্জন আছে, আবার অনেক কিছু হয়তো করতে পারে নাই, পারা সম্ভব হয়তো না, আবার হয়তো চেষ্টা করলে করতে পারতো। যেমন মনে করেন 5 মাসে প্রথমে আমরা যদি কিছু দেখি, সামান্যভাবে আমরা দেখি, যদি মনে করেন আমরা 5ই আগস্টের আগে আমরা দেখলাম যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 10-এর নিচে নেমে গেছে, এবং ফিগারটাও কিন্তু সরকারিভাবে সঠিকভাবে তথ্যটা উপস্থাপন করা হতো না, সেখানেও একটা লুকোচুরি। আজকে 5 মাসে দেখেন যে চুরির জায়গাগুলি, বেসিক জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, অলরেডি 26 বিলিয়ন ক্রস করেছে, এবং এভরিডে ইট ইজ গ্র্যাজুয়েটলি ইনক্রিজিং। তারপরে আমাদের এক্সপোর্ট আর্নিং বেড়ে গেছে, এক্সপোর্ট বেড়ে গেছে। এগুলো দিস আর দ্য, এবং আমাদের যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলি যেগুলি ব্যাংক, বিমা থেকে শুরু করে সবগুলিতে আসলে লুটের রাজত্বর যে কায়েম করেছিল, এর মধ্যে দিয়ে এই পাবলিক মানি চলে গেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেগুলি জায়গাগুলি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই এবং আরও অনেকগুলি মেজার্স এই গভর্নমেন্ট নিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আমি মনে করি এর আগে আপনারা দেখেন, এর মধ্যে বাংলাদেশে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় নাই, কারণ বাংলাদেশের পরিস্থিতি ছিল না। এখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়তো আছে, সেটা তো থাকবেই। বিদেশিদেরও একটা আস্থা তৈরি হয়েছে যে হ্যাঁ, এখানে হয়তো ইনভেস্টমেন্ট করা যাবে, কিন্তু এখনও পুরোপুরি আস্থাটা আসেনি। আমরা মনে করি যে বাংলাদেশের যেই সম্ভাবনাটা আছে, সেই সম্ভাবনাটা আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই জায়গাটা যে নির্বাচনের কথা আসছে, সংস্কারের কথা আসছে, এগুলো তো আসলে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা এর মধ্যে আমরা নির্বাচনের কথা শুনেছি যে এই বছরের শেষের দিকে হয়তো আমরা একটা নির্বাচন দেখতে পাবো, যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। না হলে যেমন গতকালকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব, যেটা নিশ্চয়ই সরকারি কথা, উনি বলেছেন যে যদি সংস্কার বেশি চায় তাহলে নির্বাচনটা আরও 6 মাস দেরি হতে পারে। আমরা বাংলাদেশের মানুষ তো আসলে বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধের যে আমাদের যে অঙ্গীকার ছিল, যারা মুক্তিযুদ্ধ, এখানে আমাদের একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, উনি নিশ্চয়ই আমি যতটুকু জানি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন, ওনারা আরও ভালো জানেন। বিষয়টা হচ্ছে যে আমরা তো মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশের মানুষের যে লক্ষ লক্ষ মানুষ যে আত্মাহুতি দিয়ে যেই বাংলাদেশ স্বাধীন করেছে, সেই জায়গাটা গত সরকার একেবারেই শেষ করে দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনার নামে। তারা বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতাটাই আপনার একটা ভালনারেবল পজিশনে হুমকির মধ্যে নিয়ে গেছে, এবং প্রত্যেকটা জায়গা। এবং দেখেন না, আজকে আমরা আমাদের তো সবচেয়ে বড় প্রায়োরিটিটা হচ্ছে আমার মতে যে বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হলো, আমাদেরকে এটাকে আমাদের সবার প্রাণের বিনিময়ে এটাকে প্রথমে রক্ষা করতে হবে। তারপরে হচ্ছে গণতন্ত্র, তারপরে আপনাদের ইনভেস্টমেন্ট, তারপরে আমাদের আমরা দরকার হলে ঘাসকে বাঁচতে চাই, কিন্তু আমাদের স্বাধীনতা আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। এটা হলো বেসিক কথা, কারণ এটাই হয়। এবং আমরা দেখি, এবং যাদের কারণে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা হুমকির, আমাদের পার্শ্ববর্তী দেশের কথা, এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। এই রাষ্ট্রটা কিন্তু দেখেন, তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা বলে যে আমরা বাংলাদেশকে সহযোগিতা করেছে। আজকে 53 বছরের ইতিহাস ঘাটলে আপনি কখনোই পাবেন না যে আমাদের এই তাদেরকে বন্ধুরাষ্ট্র হিসেবে গত সরকার আখ্যায়িত করেছিল, কখনোই কিন্তু তারা বন্ধুরাষ্ট্র আচরণ করতে পারে না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু, আমাদের সাথে আছেন কর্নেল সভাপতি মোহাম্মদ আব্দুল হক। আপনাকে আসলে আমরা একটু জানতে চাই, কেননা সেনাবাহিনী এই বিপ্লবের যে ভূমিকা রেখেছে সেটি আসলেই গর্বের বিষয়, এবং যে বাংলাদেশের মানুষ অন্ধভাবে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখে, সেটি তারা এবার কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছে যে আসলেই বাংলাদেশের সেনাবাহিনী সাধারণ মানুষের প্রতি তাদের যে ভালোবাসা, দেশাত্মবোধ, সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। আমি জানতে চাইব, এর পরবর্তীতে আমরা দেখেছি কিছু অস্থিরতা, এবং সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে, এবং এখনও ছিনতাই বা এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। তো সেটি নিয়ে যেহেতু নিরাপত্তা বিশ্লেষণ করেন আপনি, সেই জায়গা থেকে আসলে আমাদের কোথায় ঘাটতি রয়েছে এই সরকারে?
বাতেন বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এশিয়ান টিভি টেবিল টক। একই সাথে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক জনাব কামাল উদ্দিন সবুজ, অত্যন্ত প্রসিদ্ধ একজন সাংবাদিক, এবং বাতেন এবং নাজমুল করিম ভাইকে। দেখুন, অত্যন্ত আজকে ভালো লাগছে এই জন্য যে একটা পরিবর্তনের পরে আমাদের যে সিভিল মিলিটারি রিলেশনশিপটা গড়ে উঠছে, ইট ইজ ভেরি ম্যাগনিফিসেন্ট, ভেরি এনকারেজিং। এবং আমি খুব গর্বের সাথে বলতে চাই, আমি এমন একটা সামরিক বাহিনীর সদস্য যে সামরিক বাহিনী এই দেশটাকে, যাদের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 9 মাস এই সামরিক বাহিনীর অসংখ্য সদস্য শহীদান হয়েছেন, এবং সেই জেনারেল আতাউল গনি উসমানী থেকে শুরু করে জেনারেল জিয়াউর রহমান, খালেদ মোশাররফ অ্যান্ড সো ফোর্থ, তারা তাদের নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যেটা কোনো আহ্বানে নয়, নিজ স্ব-উদ্যোগে সংবিধান লঙ্ঘন করে। যদি খোদা না করতো, যদি এই দেশের সেই স্বাধীনতার মুক্তি আমরা না পেতাম, প্রত্যেকটা লোককে ফায়ারিং স্কোয়াডে মারা হতো, কোনো সেক্রেটারিকে মারতো না, কোনো বিচারককে মারতো না, আপনার মতো সাংবাদিককে মারতো না, শুধু হত্যা করা হতো এই সামরিক বাহিনীর অফিসারদেরকে। আরেকটি জিনিস আমি জাতির কাছে তুলে ধরতে চাই এই মুহূর্তে এশিয়ান টিভির মাধ্যমে, সামরিক বাহিনীর বিরুদ্ধে যে সকল কথাবার্তা প্রচারিত হয়, আপনাদের মনে রাখতে হবে আমরা ফেরেশতা নই। অবশ্যই কিছু না কিছু থাকবে, দোষ থাকবে, কিন্তু যা প্রচার করা হচ্ছে তার 99% হলো মিথ্যা প্রচারণা। এবং সামরিক বাহিনীকে দুর্বল করতে পারলে, সামরিক বাহিনীর মোরাল ডাউন করতে পারলে আমাদের প্রতিবেশী রাক্ষসী একটি দেশের অনেক সুবিধা হয়। কেননা তাদের একমাত্র প্রতিবন্ধকতা সেটা হলো সামরিক বাহিনী। এই দেশটাকে দখল যে কোনো সময় করে নিতে পারত, কিন্তু 71 সালে পারে নাই। আমাদের বিশাল একটা শক্তি ছিল, মনোবল ছিল আমাদের সামরিক বাহিনীর। তারা জানতো যদি এই দেশে থাকতে চাই তাহলে অসংখ্য সৈন্যদের প্রাণ হারাতে হতো এখানে তাদের গৃহযুদ্ধের মাধ্যমে। একইভাবে আপনি যদি দেখেন 75 সালের 15ই আগস্টে যে বিপ্লবটা ঘটলো, অর্থাৎ একটা ফ্যাসিস্ট রিজিমকে জনগণের খুশি, জনগণের মধ্যে একটা এমন এক ভাব, এখানে কামাল উদ্দিন সবুজ ভাই আছেন, সে সময়ে একটা লোককে ইন্নালিল্লাহ পড়ার দেখতে তখন কিন্তু গান পয়েন্টে কাউকে বলা হয়নি যে আপনি ইন্নালিল্লাহ পড়তে পারবেন না। তখন কিন্তু আর্মি ছিল খুবই ছোট, রক্ষী বাহিনীর সবচেয়ে শক্তিশালী স্বরূপ সেরকম সে সময় কামাল উদ্দিন সবুজ ভাই। সেখানে আর্মি একেবারে খালি পায়ে, খালি অস্ত্রে আপনার ডিউটি করতো, তাদের কোনো শক্তি ছিল না। অথচ আমিও আনন্দে লাফিয়েছি, আমি অবুঝ ছিলাম, অত বুঝতাম না, কিন্তু তখন মিষ্টির দোকানে বাংলাদেশের কোনো মিষ্টি ছিল না, এত বিতরণ হয়েছে। এবং হাসিনা আক্ষেপ করে বলেছিল এই দেশটাকে আমার বাবার নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে, একটা লোক আমার বাবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলো না, এবং জানাজায় লোক হলো না। একটু যোগ করি যে 24-এর যে আসলে বিপ্লবের পরে সারা ঢাকায় মানুষ নেমে গিয়েছে, এক্স্যাক্টলি ঠিক এরকম কি পরিস্থিতি আপনারা দেখেছেন? আমরা দেখেছি পুরো দেশবাসী তখন খুশিতে। আচ্ছা, তারপরে দেখুন সেই বিপ্লবটা কারা করেছিল? শেখ মুজিবের যারা মন্ত্রিসভায় সদস্য ছিলেন তারাই তো করেছে। তাদেরকে কি গান পয়েন্টে আনা হয়েছিল 23 জনের মন্ত্রী থেকে 11 জনকে এসে শপথ গ্রহণ করার জন্য? যদি তাই আনা হয় তাহলে তারা মৃত্যুটাকে বরণ করে নিল না কেন, যে আমি মরতে রাজি আছি তারপর আমি শপথ গ্রহণ করবো না? খন্দকার মুস্তাক কে ছিলেন? তাদেরই সবাই ছিলেন, তারাই বিদ্রোহ করেছে, তারাই আর্মির সহায়তা নিয়েছে কেবল কোটি কয়েক কিছু অফিসারের, এবং তারাই এই দেশটার মুক্তি চেয়েছিল। সেখানে ওই ভেকুয়ামে আর্মি কিন্তু একদম দেবতা বললে ঠিক হবে না, আল্লাহর তরফ থেকে একটা আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন জিয়াউর রহমানের মতো একজন লোক সেই বিপ্লবের মধ্য দিয়ে। এবং তিনি দেখেন, তিনি যদি সামরিক ইচ্ছাই থাকতো, তার যদি কোনো বিলাসবহুল জীবনের ইচ্ছা থাকতো, তিনি যেই সততার সাথে রাষ্ট্র পরিচালনা করছিলেন, তিনি কোনো দলকে উঠতে না দিয়ে, অর্থাৎ শেখ মুজিব যেমন নিষিদ্ধ করে রেখেছিল সমস্ত দলগুলো, পত্রিকা সবুজ ভাইদের সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে রেখেছিল, সেগুলো ওইভাবেই রেখে উনি যদি সততার সাথে এক নায়কত্ব কায়েম করতেন, এই দেশ উনি মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখতে পারতেন, ওনার ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেন। 4টা পত্রিকা, হ্যাঁ 4টা পত্রিকা ছিল, এবং ওইটাই বজায় রেখে যদি উনি সততার সাথে মার্শাল্য দিয়ে উনি
দেশ পরিচালনা করতেন, ওনার মতো সৎ লোকের পিছনে বাংলাদেশের শতভাগ লোক না হলেও 90% লোক তার পিছনে থাকতো। এই সাহস আমি শেষ করে দিচ্ছি ভাই। দেখুন, সামরিক বাহিনী পর আমি উদাহরণ দিতে চাই, আপনার এরকম 3টা অনুষ্ঠানে শেষ করতে পারবো না। এখন আসুন, সেই 5ই আগস্টে এটা একটা আল্লাহর মেহেরবানি যে আমাদের দেশে জেনারেল ওয়াকারুজ্জামান সেই সময় ছিলেন। হ্যাড দেয়ার বিন সামবডি এলস, মাসাকার হয়ে যেত। এই জিনিসটাই চাচ্ছিল ইন্ডিয়া। আমি বললাম, কেননা তাদের সৈন্যবাহিনী চতুর্দিকে মোতায়েন ছিল, কমান্ডো রেডি ছিল, সমস্ত কিছু রেডি ছিল যে একটা গৃহযুদ্ধ লাগবে। হাসিনাকে পরামর্শ দেওয়া হলো আরো কয়েক হাজার লোক মেরে ফেলেন, তাহলে দেশ ঠান্ডা হয়ে যাবে। এই কয়েক হাজার লোক যদি মারতো, অন্তত পক্ষে 1 কোটি লোক এই আর্মির বিরুদ্ধে নেমে যেত। তাহলে আর্মি ভার্সেস পিপল, এই যে একটা কি বলবো, সেটাকে গৃহযুদ্ধ শুরু হতো। সেই গৃহযুদ্ধের অপেক্ষায় ছিল ইন্ডিয়া। তারা চতুর্থ ভুলটা আর করতো না। সেটা কি আবার বলতে, 3টা ভুল কি করেছে তাদের এক জেনারেল তাদের বইয়ে লিখেছেন, সিনিয়র জেনারেল, যে আমরা প্রথম ভুল করেছিলাম 1965 সালে ইস্ট পাকিস্তানকে আক্রমণ না করে পশ্চিম পাকিস্তানে অ্যাটাক করেছিলাম। যদি আমরা ইস্ট পাকিস্তানে অ্যাটাক করতাম, অল্প সময়ে এই দেশটাকে দখল করে নিতে পারতাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মিস্টেক দে ডিড। নাম্বার 2 মিস্টেক উই ডিড ইন 1971। কেন আমরা সেই দেশ থেকে মিলিটারি প্রত্যাহার করে নিলাম? যদিও তারা সেক্রেটারিয়েট দখল করেছিল, অল ক্যান্টনমেন্টস ওয়ার দেয়ার ইন দেয়ার তাই না, গৃহযুদ্ধের আরেকটা অপেক্ষায় ছিল মাত্র। সেটা ভুল করেছে তারা বলছে। আর 3য় ভুলটা করেছে যে 75 সালের 15ই আগস্ট বিপ্লব ঘটার সাথে সাথে পুরো দেশ ডিসঅর্গানাইজ ছিল। যদি ওই সময় আমরা আক্রমণ করতাম, তাহলে একটা বিনা বাধায় মেদিনী জয় করে ফেলতে পারতাম। এই যে 3টা ভুল, 4র্থ ভুল কিন্তু আর করতো না তারা 5ই আগস্টে যদি জেনারেল ওয়াকারুজ্জামান বিদ্রোহ ঘোষণা না করতো সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। সুতরাং এই সামরিক বাহিনী দেশের চিরকালের বন্ধু, এই দেশের মাটির নারীর সাথে আমাদের সম্পর্ক। আমরা দেশকে ভালোবাসি নিজের জীবনের বিনিময়ে। একজন সেক্রেটারি কিংবা একজন দেশের প্রধান বিচারপতি কখনো শপথ গ্রহণ করেন না যে আমার জীবনের বিনিময়ে হলেও আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমি রক্ষা করিব, যেখানে যাইবার আদেশ দেওয়া হইবে সেখানে যাইব। বিচারপতি ইজ নট ওথ বাউন্ড। সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, আপনার মুখ্য সচিব, কেউ ওথ বাউন্ড নয়। কিন্তু আমার একজন সৈনিক, আমার সেনা প্রধান, আমার এয়ার প্রধান, আমার নৌবাহিনী প্রধান, সমস্ত সৈনিকেরা ওথ নেয়, পবিত্র কোরআন শরীফ টাচ করে যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার নিজের জীবন দিয়ে হইলেও আমি সব করিব। দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু এই জিনিসটা আমাদের দেশের প্রচার মাধ্যম কামাল উদ্দিন ভাইকে, সবুজ ভাইকে আমি অনুরোধ করব, আপনাদের মিডিয়াতে এই জিনিসগুলো একটু প্রচার করুন। একটা সেক্রেটারির সাথে একজন মিলিটারি অফিসারের তুলনা হয় না, একটা পুলিশের আইজির সাথে একটা বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন সাহেবের তুলনা হয় না। আইজি সাহেব তিনি জীবন দিতে প্রস্তুত নন, ক্যাপ্টেন সাহেব জীবন দিতে প্রস্তুত। দেন আপনি কাকে উন্নত পথ আপনি সম্মান করবেন। কিন্তু বিগত 16টা বছরে হাসিনা ফ্যাসিস্ট, অ্যাকচুয়ালি উই আর নট ইন্ডিপেন্ডেন্ট, আমাদের সার্বভৌমত্ব ছিল না। হাসিনা দিল্লির নির্দেশে দেশ পরিচালনা করতেন, দিল্লির নির্দেশে হাজার হাজার লোককে গুম খুন করেছেন, হাজার হাজার লোককে হতাহত করেছেন, হাজার হাজার পরিবারকে শূন্য করে দিয়েছে। দেশের অর্থনৈতিক এক দরবেশ সাহেব একাই লুট করেছে 57,000 কোটি টাকা, হাসিনা লুট করেছে 300 বিলিয়ন ডলার। আর 3 কোটি টাকার জন্য আমাদের এই খালেদা জিয়াকে 2 কোটি, তাও সে চুরি করে নাই, তার প্রাণের অর্থ সেটা ব্যাংকে 6 কোটি হয়ে গেছে। হিসাবটা ঠিকঠাক মতো দেয়ার 6 কিসের হিসাব ঠিক নেই, তার তৈরি করা। তাকে আপনি দীর্ঘ 10টা বছর রোগাক্রান্ত করে অকেজো করে দিলেন। আপনি লাইভ লাইটে আসতে দিলেন না, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন, জামাতের প্রত্যেকটা নেতাকে হত্যা করেছেন। কি করে নাই এই জিনিসগুলো আজকে আমার বলার, আমি আবার সুযোগ পেলে বলবো, আজকে যা দেশবাসীকে বুঝতে হবে আমাদের সত্য কোনটা, মিথ্যা কোনটা, আমাদের সত্যের পথে আসতে হবে। আপনার কাছে অনেক বিষয় জানার আছে, তার মধ্যে যেহেতু বর্ডার গার্ড বাংলাদেশ এখন সেটি হতে সেখানেও কিন্তু আর্মি ব্যাক্ট, আর্মিদের দিয়ে পরিচালিত। আমরা দেখেছি যে সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই চলে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশে, সেই জায়গাটি প্রস্তুত হবে। তবে তার আগে নাজমুল করিম ভাইকে আমি বিরতিতে যাব। তার আগে যেহেতু আপনারা নিরাপত্তা নিয়ে বিশ্লেষণ করেন এবং অর্থনীতির বিষয়গুলো আপনাদের কাছে এখন খুবই স্পষ্ট আসলে, যেহেতু আপনারা খুবই ক্লোজলি এই সরকারকে সহযোগিতা করছেন, যেটি
সকলের সরকার, সবাই মিলে যে সরকারটা করা হচ্ছে, সেখানে আসলে অর্থনীতির বর্তমান অবস্থা কি সেটি আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। অর্থনীতিবিদ জনাব নাজমুল করিম, আপনার কাছে ছিলাম যে বাংলাদেশ সরকারের এই বর্তমান সরকারের 5 মাসে আমরা দেখেছি যে অর্থনীতি বেশ কিছু সূচকে আমরা এগিয়েছি, এবং আপনি যদি মোটা দাগে বেশ কয়েকটি সূচক আমরা যেটি গণমাধ্যমে এসছে তার বাইরেও যদি আপনাদের আসলে ভিতরগত অনেক বিশ্লেষণ আপনারা করে থাকেন, সেই জায়গায় আসলে 5 মাস কী কী অর্জন রয়েছে? ধন্যবাদ বাতেন বিপ্লব সাহেব। আমি যদি এই বিষয়ে কথা বলতে হয় তাহলে আমাকে একটু পিছনে যেতে হবে। আপনার সাবজেক্টটা ছিল অর্জন এবং বিসর্জন, অন্তর্বর্তী সরকারের 5 মাস আমরা কি অর্জন করেছি। আমি যদি দেখি এই অর্জনটা 2 ধরনের হয়, একটা গুণগত পরিবর্তন, একটা হচ্ছে বস্তুগত দৃশ্যমান পরিবর্তন। গুণগত পরিবর্তনটা কি? গুণগত পরিবর্তনটা হচ্ছে আমাদের চেতনা ফেরত আসছে। আমরা একটা অনেকটা মৃতপ্রায় জাতিতে পরিণত হয়েছিলাম। আমরা কথা বলতে পারতাম না, আমাদের কথার স্বাধীনতা ছিল না, আমাদের কাজের স্বাধীনতা ছিল না, আমাদের চলাফেরার স্বাধীনতা ছিল না। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। আজকে আমরা সবাই বুক ফুলিয়ে ইভেন ইউনূস সাহেবের বিরুদ্ধে যে কোনো কথা বলা যাচ্ছে, ওয়াকারুজ্জামান সাহেব যিনি একজন খুবই সেনাবাহিনীর প্রধান, ওনার বিরুদ্ধেও বলা যাচ্ছে, কোনো সমস্যা নেই, সমালোচনা করা যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে আমাদের গুণগত পরিবর্তন, যেটা মনোজাগতিক চেতনার একটা পরিবর্তন এসছে। আর যদি বলি দৃশ্যমান পরিবর্তনটা কি হয়েছে, বস্তুগত পরিবর্তন, সেটা আমাদের সবুজ সাহেব যেমন বলছিলেন যে আমাদের অর্থনীতিতে প্রথম যেটা একটা বিধ্বস্ত অর্থনীতি ছিল, একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের যে অবস্থা হয় তার চেয়েও খারাপ একটা বাজে ইনডিসিপ্লিন একটা শাসন ব্যবস্থা এখানে পরিচালিত হয়েছে। ফলে অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের যে জায়গাগুলো সবগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে আমরা এই জায়গাগুলোতে সরকার কাজ করছে, এবং আপনি যদি দেখেন বিভিন্ন সূচকগুলো যদি দেখেন একটা পরিবর্তন এসছে মানুষের মধ্যে। কর্মস্পৃহা বলে যে জিনিসটা, কাজ করার প্রতি যে আগ্রহ, ইচ্ছা, এগুলো কিন্তু এই পরিবর্তনগুলো এসছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে যেমন আমাদের কর্নেল সাহেব বলছিলেন যে সেনাবাহিনী একটা আস্থার জায়গা। আমি একটু যোগ করব, বাংলাদেশে আস্থার 2টা জায়গা। আমি 90-এর গণ আন্দোলনের একজন প্রোডাক্ট, আমি 90-এর গণ আন্দোলনে ছিলাম। আমার পিতা বা আমার বড় ভাই তারা মুক্তিযুদ্ধে ছিলেন, মহান মুক্তিযুদ্ধে। আমার সন্তান 24-এর গণ আন্দোলনে ছিল। আপনি দেখেন, আমি মনে করি বাংলাদেশে আস্থার জায়গা এখন পর্যন্ত তৈরি করতে পারেছে 2টা সেক্টর বা 2টা অংশ। তার মধ্যে একটা হলো ছাত্র আর একটা হলো সেনাবাহিনী। সেনাবাহিনী বারবার পরিচয় দিয়েছে এবং ছাত্ররাও বারবার পরিচয় দিয়েছে, বুকে রক্ত ঢেলে। এখন যদি আসেন সমস্যাটা কোথায়, এটা হলো আমার আস্থার জায়গা, তাহলে আমার সমস্যাটা কোথায়? সমস্যার আমি প্রধানত বলবো আমাদের দেশের রাজনীতিবিদদের দূরদর্শিতার অভাব, যার কারণে আমরা 71-কে হারিয়েছি, আমরা 90-কে হারিয়েছি। আমি মনে করি 24-এ হারার আর কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের রাজনীতিবিদকে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা দরকার আমাদের দেশে, আমি যদি পয়েন্টিং করি, বাংলাদেশের সবচেয়ে বড় 1 নম্বর সমস্যা হচ্ছে প্রশাসনের দুষ্টচক্র। এই প্রশাসনের দুষ্টচক্র কত ক্ষতি করতে পারে, শুরু থেকে এই বিষয়টি আলোচনায়, তবু এখন পর্যন্ত সংস্কারের কিন্তু খুব একটা হয়নি। এখন আপনি এই দুষ্টচক্র কতটা গভীর এবং কতটা নির্মম, কতটা ক্ষতিকারক হতে পারে, এটা ক্যান্সারের চেয়েও একটা মরণ ব্যাধি। এই দেশের আমলাতন্ত্র বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, নৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দুর্বল করে দেওয়ার জন্য আজকে যদি শেখ হাসিনা 1 নম্বর আসামি হয়, 2 নম্বর আসামি হলো এই দেশের আমলারা। এই দেশের আমলাদের কিন্তু বুকের রক্ত কখনো দেয় নাই। এই দেশের আমলারা হচ্ছে বেনিফিশিয়ারি। এরা দেখেন, আপনি সরকার পরিবর্তনের সাথে সাথে এরা রাস্তায় নেমেছে, এদের কারো প্রমোশন, কারো ডিমোশন, কারো এই কারো সেই নিয়ে নিজেদের। ওরা কিন্তু এই 24-এর গণ আন্দোলনে ওদের কিন্তু কোনো ভূমিকা ছিল না, সেই যেই পক্ষেরই হোক। যারা বেনিফিশিয়ারি তারা বেনিফিশিয়ারি, যারা বেনিফিশিয়ারি না তারাও কিন্তু মুখ খুলে নাই বা তারাও নামে নাই চাকরির ভয়ে। তাহলে আজকে ওনারা এক্স মিলিটারিরা নামছে, আপনি কি এক্স সিভিল সার্জনটা নেমেছে? নামেনি। আমি মনে করি এখানে সবুজ ভাইরা আছে, ওনারা আরো বেশি বিজ্ঞ। আমি মনে করি এই প্রশাসনের দুষ্ট চক্র, এই প্রশাসন ইজ দে আর দ্য সার্ভেন্ট অফ দ্য নেশন, পিপল। তাদের মানসিকতা দে বিকাম দ্য মাস্টার। আজকে আপনি যে সেক্টরে থাকেন, আপনি মিডিয়াতে থাকেন, আপনি একটা কাজের জন্য যান,
সেখানে দেখেন তাকে স্যার বলতে হচ্ছে, তাকে তেল মারতে হচ্ছে, মানে তাকে উল্টো ক্লাস হচ্ছে আর কি। করতে হচ্ছে, কোথায় উল্টো জনগণ হয়ে স্যার যাচ্ছে। বলবে, ওদেরকে উল্টো স্যার বলতে হচ্ছে। এখন প্রত্যাশার জায়গাটা কোথায় আমি ডিফাইন করি এভাবে, একটা হচ্ছে আস্থা, একটা হচ্ছে সমস্যা, একটা হচ্ছে প্রত্যাশা। প্রত্যাশার জায়গা এগেইন আমাকে আসতে হবে সেম সার্কেলে ছাত্র, এবং আমি শুধু সেনাবাহিনী বলবো না, আমাদের সশস্ত্র বাহিনীর কাছে। সেনাবাহিনী বলবো না শুধু, তাকে সেখানে বিমান বাহিনী আছে, বাহিনীকে বলতে সেখানে নৌবাহিনী আছে। আমি আবার ফেরত আসবো, আমার এই যে প্রত্যাশা, এই প্রত্যাশাকে সংরক্ষণ করতে পারে ছাত্ররা। আমার এই প্রত্যাশা সংরক্ষণ করতে পারবে না রাজনীতিবিদরা, কারণ তারা টু ধন্যবাদ টাইমস আপনাকে। ফেল করেছে। আমরা একটু জনাব কামালউদ্দিন সবুজ আপনার কাছে যেতে চাই যে গণমাধ্যম একেবারেই আমরা দেখেছি যে ভূমিকা জিরোর কোটায় ছিল একেবারে বলা যায়। দু একটি গণমাধ্যম, হাতে গোনা দু একটি গণমাধ্যম স্বৈরাচার বা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে পেরেছে। তো সেই জায়গা থেকে এখন গণমাধ্যমের কী অবস্থা? আমরা দেখেছি বিগত সময়ে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান সময় আসলে সেই পরিবর্তনটা কতটুকু, আর সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা কিন্তু গণমাধ্যমের প্রতি সবসময় একটু বেশি। ধন্যবাদ। আসলে গণমাধ্যম তো একটা গণতান্ত্রিক সমাজে আমরা সবসময় বলি, এটা তো থিওরিটিক্যালি বলি যে এটা হচ্ছে যে সরকার এবং জনগণের মধ্যে যোগসূত্র স্থাপনের করা এবং এটা ওয়াচডগ হিসেবে কাজ করে। কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসটা যদি দেখি, গণমাধ্যম কিন্তু কয়েক বছর পরই কিন্তু বড় ধরনের ধাক্কার মধ্যে পড়েছে। বিশেষ করে গত 15-16 বছর যদি আমরা অ্যানালাইসিস করি, এর আগের যদি না, আপনি আমাদের কর্নেল হক সাহেব বলেছিলেন যে শেখ মুজিবের আমলে তখন কিন্তু 4টি সংবাদপত্রকে বাকি সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তখন আমি সাংবাদিকতায় আসিনি, তখন আমি ছাত্র ছিলাম, আমরা স্কুলে পড়ি। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে আমরা বারবার সুযোগ পেয়েছি, বাংলাদেশ কিন্তু স্বাধীনতার পর 3-4 বার সুযোগ পেয়েছে রাষ্ট্রের বিভিন্ন, এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মিস করে গেছি। কিছুদিন আমরা মোটামুটি চলেছি, এরপর আবার বিপদগ্রস্ত হয়ে পড়েছি। 24-এর যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ যে আবার বেঁচে থাকার স্বপ্ন দেখছে, এইটা আমি বারবার বলি এবং সবসময় আজকেও বলছি, এই জায়গায় যদি আমরা সবাই স্টিক করতে না পারি, বাংলাদেশের মেজরিটি পিপল, আমি এটা বলবো, কারণ এই দেশে বাংলাদেশে কিন্তু পতিত স্বৈরাচারের লোকজনও কিন্তু আছে, ওদেরকে যদি আমি বাদও দেই, তাহলেও আমরা ব্যক্তিগত আজ এই 24 প্রথম কাজই হবে যে 24-এর যে চেতনার যেই বিষয়টা এবং এটাকে ভিত্তি করে বাংলাদেশকে চিন্তা করা। তারপর হচ্ছে গণমাধ্যম তো বিচ্ছিন্ন কোনো বিষয় না। এবং দেখেন গত 16 বছরে আমি নিজে সাংবাদিক নেতৃত্ব দিয়েছি, নেতা ছিলাম, আমি এখনও আছি এবং আমি মানে পুরো আমরা কিন্তু সাংবাদিকতাটা করতে পারি নাই। আপনি জানেন যে আইসিটি অ্যাক্ট নামের আমাদের একটা খড়গ নেমে এসেছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে, এখানে লেখা কোনো অবস্থাই ছিল না। আপনি সাংবাদিকরা জেলে মানে ঠেলে দেওয়া হয়েছে, সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে। তো কাজে এখানে লেখা সব কিছু এক পেশে, একজন ব্যক্তি, একজন দল, একটি দল, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের গণমাধ্যমই দেখা যাচ্ছে বাংলাদেশের ইন্টারেস্টের বিরুদ্ধে পর্যন্ত আমরা লিখেছি। আই এম ভেরি সরি যে আমি একজন সংবাদকর্মী হিসাবে আই ক্যানট স্ট্যান্ড ইট, কিন্তু এর মধ্যেও কিন্তু এত ঝুঁকির মধ্যে আমরা কিন্তু বিভিন্ন সময় রাস্তায় নেমেছি, সংগ্রাম করেছি। এটা একটা অংশ, সাংবাদিকদের একটা বড় অংশ গত সরকারের বেনিফিশিয়ারি ছিল ন্যাচারালি। এবং আমি যেহেতু সাংবাদিক হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে বলা, তারপরেও মানে আমি এটা ঠিক না, বাট তারপরেও বলছি, দেখেন কত দুর্ভাগ্যজনক, আমরা নিজের ব্যক্তি স্বার্থের জন্য, লোভের জন্য দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া, বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান, এই যে জিনিসগুলি। এবং আজকে 24-এর পরে আমরা এখন আমরা অনেক কথা বলতে পারছি। আমি প্রফেসর ইউনূসের সমালোচনা করতে পারি, আমরা তার উপদেষ্টা পরিষদের সমালোচনা করতে পারি, আমরা যে কোনো মানুষের সমালোচনা করতে পারি। এটা তো মানুষ ভুলে গিয়েছিল, এটা তো মানে সমালোচনা করতে পারে, এটা তো একটা অত্যন্ত বড়। এখন আমি মনে করি বাংলাদেশের যে গণমাধ্যম, এই গণমাধ্যমটা হয়েছে কি গত 16 বছরে এটার চরিত্র পরিবর্তন হয়ে গেছে, মালিকানার দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। আমি আলোচনা বিস্তারিত যাব না। আমি যেটা মনে করি, গণমাধ্যম যদি সত্যিকার অর্থে, যে গভর্নমেন্টই থাকুক, যে গণমাধ্যম যদি সত্যিকার অর্থে যদি আপনার তার সঠিক ভূমিকা রাখতে চায় একটি দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং জনগণের পক্ষের, তাহলে কিন্তু মালিকরা, যদিও কর্পোরেট হাউসের মালিকরাই এসব গণমাধ্যম তৈরি করেছে,
একটা জায়গায় আসতে হবে যে সরকার পরিবর্তন হোক, যে জায়গায় গণমাধ্যম যাতে গণমাধ্যমের মানে জবাবদিহিতা নিশ্চিত করা, ওই বস্তুনিষ্ঠ জবাবদিহিতাটা সংবাদপত্র নিশ্চিত করার জন্য যা যা করার দরকার, যা যা ওটা যদি লিখতে পারে, এই জন্য সকল সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা একেবারেই ডিভাইডেড, ঐক্যবদ্ধ না, হ্যাঁ। আমরা জানি না, আমরা চেষ্টা করছি। আমি কিছু কিছু জায়গা আমার একটা মত থাকতে পারে, কিন্তু আমি মনে করি কিছু কিছু বেসিক জায়গা আমাদের কতগুলি ন্যূনতম একটা ঐক্যমত থাকা উচিত আমাদের দেশের আমরা বিশ্বাস করি আপনি যে জাতীয় প্রেস ক্লাব আমাদের সব মাদার সংগঠন সেটার সভাপতি ছিলেন, আপনার হাত ধরে একটা ঐক্য বাংলাদেশে আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। আমরা জনাব কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনার কাছে আবারও যেতে চাই। আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশে নিরাপত্তার প্রশ্ন কিন্তু এখন আপনি দেখছেন যে যখন শিক্ষার্থীরা এই প্রোক্লামেশন বা ঘোষণাপত্রের কথা বলছে, তখনও কিন্তু তারা এই নিরাপত্তা ইস্যুতেই তারা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। তখন কিন্তু আবার তারা সরকারের আশ্বাসে পিছিয়ে গেছে। আমরা 15 দিনের একটা আলটিমেটাম তারা দিয়েছে, কিন্তু সেই ঘোষণাপত্র দেওয়ার জন্য এত তড়িঘড়ি বা তাদের যদিও তারা শিক্ষার্থী, রাজনৈতিক প্রজ্ঞা তাদের নেই, সব কিছু মিলে আন্দোলনে যেহেতু তারা নেতৃত্ব দিয়েছে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু বাংলাদেশ এখন যেভাবে ওন করে, সাধারণ মানুষের প্রত্যাশা তাদের প্রতি বেশি। সেই জায়গায় এই নিরাপত্তাহীনতা আসলে কিভাবে মিট আপ করা উচিত ছিল? ভেরি গুড কোশ্চেন বাতেন বিপ্লব, আপনাকে ধন্যবাদ। আমি আমার দুই সহ আলোচক অত্যন্ত জ্ঞানী বিজ্ঞ, তাদের কথাবার্তা শুনে আমি সত্যি আপ্লুত, এবং তারা যে সঠিক জিনিসগুলো এখন তুলে ধরতে পারছেন, রিয়েলি অ্যামেজিং। এবং আমি আমাদের নাজমুল করিম ভাই যে বললেন যে আস্থার জায়গা দুটো, সামরিক বাহিনী এবং ছাত্র, রাইটলি সেই। আরেকটা জিনিস শুনি বলেছেন রাজনীতিবিদদের ব্যর্থতা। আমি এইভাবে যদি কথাটা বলি, নিরাপত্তার কথাটা নিয়ে আসবো এখানে, রাজনীতিবিদদের চরম ব্যর্থতা। সেটা কিরকম? আমি বলি বাংলাদেশের ধ্বংসের জন্য দুই ধরনের ঘাতক আছে। ঘাতক একটা হলো সরব ঘাতক, আরেকটা হলো নীরব ঘাতক। সরব ঘাতক হলো পলিটিশিয়ানরা, দুর্নীতিবাজ, লুটেরা। পলিটিশিয়ানরা হলো সরব ঘাতক। তারা দেখে বললে বুঝে শুনে, তারা বুঝে শুনেই ডাকাতি করে, লুট করে, দাদাবাজি করে, একটা বিভিন্ন কাজের মাধ্যমে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যায় 5 বছরে। বাড়ি, গাড়ি, অর্থ, বিত্ত, পাজেরো গাড়ি, কোটি কোটি টাকার মালিক হয়ে যায় গরিব দেশে। আর যেখানে শীতে কাবু হয়ে মানুষ, এখনো 25% লোকের কোনো শীতের কাপড় নাই, গেল একটা। আরেকটা হলো নীরব ঘাতক। নীরব ঘাতক হলো এই আমলারা, যেটা আমাদের নাজমুল করিম ভাই বলেছেন, দেশের ক্যান্সার হলো তারা। এই আমলারা বিগত 16 বছরের হেন কোনো অপকর্ম নাই যেটা করে নাই, হেন কোনো অপকর্ম নাই। প্রত্যেকেরই ম্যাক্সিমাম লোকের, ইভেন থানার ওসি থেকে শুরু করে বেগমপাড়ায় বাড়ি করছে। আপনি মিলিটারি অফিসার দেখাতে পারবেন একজন? নাই। হাজার হাজার কোটি টাকা এক একজন লুটপাট করেছে। চুক্তি ইন্ডিয়ার সাথে যতগুলো করেছে, কি মিলিটারি অফিসাররা করেছে? করেছে আমলারা। তাদেরকে কি কাস্টডিতে আনতে পারছেন? তাদের দলে দলে প্রমোশন হচ্ছে, দলে দলে প্রমোশন, পুরো বেতন ভাতা ভূতাপেক্ষা সবকিছু দিয়ে তাদেরকে লালন পালন করছি আমরা। কেন জানেন? রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে। কেননা রাজনীতিবিদরা যখন দুর্বল হয়, তখন তারা আমলাদের ঘাড়ে চড়ে তারা দেশ শাসন করে। আর আমলারা সেই সুযোগে যা ইচ্ছা তা করে যাচ্ছে, যা ইচ্ছা তা করে যাচ্ছে। একটা ডিসির উপরে, ডিসিকে স্যার স্যার বলে এমপিরা তো জিব্বা মানে মুখের ফেনা তুলে একটা লাইন যুক্ত করতেছে, যেমন কবির বিন আনোয়ার একজন সচিব, ওনাকে স্যার বলতে দেখেছি অনেক মন্ত্রীকেও। মানে আমলাকে মন্ত্রীরা যদি স্যার ডাকে, সেক্ষেত্রে আসলে একটা দেশ কেন কোথায় গেলে এটা বলবে না কেন? আপনি বলেন, তাদের আইন প্রণয়নকারী বলা হয়, আইন প্রণেতা না 300 এমপি আইন প্রণেতা, আর 30 জন না 50 জন রাখছে অলংকার। হ্যাঁ, অলংকার আবার কারা? আপনার সাথে আমার একটু ভালোবাসা আছে, আমি ভালোবাসার পাত্র, গান গাইতে পারবে, কবিতা আবৃত্তি করতে পারবে। একটা দেশের যেই সংসদ ভবনটা তৎকালীন সময়ে নয়, বর্তমান সময়েও বিশ্বে একটা দেখার মতো একটা আর্কিটেকচার, আইয়ুব খানের তৈরি, যে আইয়ুব খানের যত বকাই দেই না কেন, ওই আইয়ুব খানের তৈরি সেই সংসদ ভবনে প্রত্যেক সেকেন্ডে খরচ হয় কোটি টাকা। সেখানে আপনি যত অলংকার, যত অপদার্থ লোকদেরকে এমপি বানিয়ে, আইন প্রণয়ন তো দূরের কথা, আইন বানানো লিখতে পারেন অনেকে। এখন তো এখানে আমলারা তাদের ঘাড়ে বসবে না, বসবে কারা?
বসবে কারা? আনিসুল হকের মতো চোর বাটপার যদি মন্ত্রী হয়, সে হাজি সেলিমের মতো লোক যদি চোর বাটপাররা এমপি হয়, এবং কামাল উদ্দিনের মতো মদখোর দুর্নীতিবাজ যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়, কাকে কাকে একটা ভালো মানুষের নাম বলেন তো, সামনে আনেন তো। সেখানে নিরাপত্তার কথাটা আমি চলে আসি, শেষ করে দিচ্ছি। সামরিক অফিসারদেরকে ধ্বংস করার জন্য ইন্ডিয়ার পরিকল্পনায় কিছু দুষ্ট প্রকৃতির লোকেরা এদের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ রচনা করছে, এবং এটাও এখানে আমলাতন্ত্রের একটা খেলা আছে, যাতে তাদের দোষগুলো ঢেকে রেখে ইউনিফর্মধারী কিছু জেনারেলকে যদি পচানো যায়, কথাবার্তা কথা নাই, বাড়তে নাই, 10,000 কোটি টাকার মালিক, 5,000 কোটি টাকার মালিক, কোনো প্রমাণ নাই, তথ্য নাই, তাদের বিরুদ্ধে এইগুলো সরাচ্ছে। অথচ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে আসছে না, হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে কেউ কথা বলছে না, আমলাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। এইভাবে নিরাপত্তা হানির একটা বিরাট সুযোগ করে দিয়েছে, এবং ছাত্ররা কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করেছে সেটা। আজকে অনেক পলিটিক্যাল পার্টির মুখ থেকে, নেতাদের মুখ থেকে এমন কথা শোনা যায় যেটা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শোনা যাইত না। দেশকে আবার বিভক্ত করার জন্য, 2 ভাগে বিভক্ত করার জন্য তারা ইন্ডিয়ার ফাঁদে পা দিয়েছে, যাতে এই দেশের 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশটা এত শান্তির একটা দেশ হবে, এত সুন্দর, এত উন্নত দেশ হবে, এবং কমান্ড এন্ড লিডারশিপ যদি থাকে, বিলিভ ইন মি, I tell you, we can prosper like anything, even we can go ahead of Singapore. কোনো সন্দেহ নাই, আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে যদি আমরা কর্মজীবী করতে পারি, কর্মক্ষম করতে পারি, এবং জনসম্পদে রূপান্তর করতে পারি, আমাদের টাকা খাবার এই $1 বিলিয়ন কি কয় 26 বিলিয়ন বললেন আপনি, আমাদের রিজার্ভে থাকবে $2026 বিলিয়ন। কোনো সন্দেহ নাই। এই যে আমরা বিলিয়ন বলছি আমি, বিলিয়ন, আপনাদের এই টিভির রূপ চেঞ্জ হয়ে যাবে, আপনার রূপ চেঞ্জ হবে, সবুজ ভাইয়ের রূপ চেঞ্জ হয়ে যাবে, সবাই দেখবে যে বাপরে বাপ এই দেশের লোক কিরকম। সেই সুযোগটা আমাদের রাক্ষসী দেশ করতে দিচ্ছে না, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের পলিটিশিয়ানরা ক্ষমতায় থাকার জন্য তাদের পদধূলি নিবে, এই দেশ কখনো উন্নতি হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত জনগণের উপর ডিপেন্ড। ছোট্ট একটা বিরতি, তবে তার আগে নাজমুল করিম জানাব, আপনার কাছে জানতে চাইবো যে আসলে বাংলাদেশে আমরা দেখেছি পুঁজিবাজার থেকে শুরু করে যে আমরা ক্যাপিটাল মার্কেট বা একেবারে ব্যাংক, বিমা, সব জায়গায় কিন্তু এক ধরনের একটা শকুনের থাবা যদি বলি সেটা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আসলে 5 মাসে কি অর্জন হলো, তার আগে আমরা একটু জানতে চাই জনাব নাজমুল করিম আপনার কাছে যে একজন যদি গেমলারের কথা বলি, সালমান এফ রহমান, তিনি একাই 57,000 কোটি টাকা পকেটে ভরেছেন। তো সেই জায়গায় আসলে এখন পুঁজিবাজার বা ব্যাংক বিমারগুলোর কি অবস্থা? ধন্যবাদ বিপ্লব ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থনীতি হচ্ছে একটা দেশের হার্ট, সুতরাং সেখানে যদি রক্ত প্রবাহটা ঠিকভাবে সঞ্চালন যদি না হয়, তাহলে দেশের আসলে অন্য কাজগুলো হবে না, বা অন্য ডেভেলপমেন্ট, বা আমরা যত সংস্কারের কথাই বলি, যাই কিছু বলি, সব কিছু কিন্তু অর্থের সাথে রিলেটেড। তো এটা আমার মনে হয় যে আমাদের উপদেষ্টা মণ্ডলী, বিশেষত প্রধান উপদেষ্টা এবং আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন সাহেব, ওনারা খুব প্রাথমিকভাবে প্রথমে তারা আইডেন্টিফাই করতে পেরেছে। আইডেন্টিফাই করে ওনারা এই জায়গাগুলোতে হাত দিয়েছে, লাইক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে সমস্ত ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে, 9টা ব্যাংকে ধ্বংস করা হয়েছে, ওনারা ওগুলোকে রিফর্ম করার চেষ্টা করছে। এবং একইভাবে ওনারা পুঁজিবাজার বা অন্য যে সমস্ত ব্যবসার যে জায়গাগুলো আছে, সেগুলোতে ওনারা রিফর্মেশনের জন্য চেষ্টা করতেছে। আমরা এর মধ্যে কিছু সুফল পেতে শুরু করেছি। যেমন সবুজ ভাই বললেন যে আপনার 22 বিলিয়ন 22 বিলিয়নের মোট এখন আমাদের রিজার্ভ, এবং 26 বিলিয়ন এবং আমাদের প্রচুর ফরেন কারেন্সি আসতেছে। রিমিটেন্স তো লাস্ট মান্থে ওয়াজ দ্য রেকর্ড হয়েছে। সুতরাং এগুলো কিন্তু সবই ইতিবাচক দিক। আপনি আসেন বাজারে, গত 2 মাস আগে বা 1 মাস আগে আমরা বাজার সম্পর্কে শুনেছি অস্থির বাজার, বাজারের দ্রব্যমূল্য বেশি, ইত্যাদি ইত্যাদি। আমরা কেন একটা জিনিস ভাবছি না, সেটি হলো এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে 2টা বড় ঘটনা ঘটেছে। একটা হলো ইমিডিয়েটলি বন্যা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। দ্বিতীয় যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা হলো আর্টিফিশিয়াল, সেটা করেছে ইন্ডিয়া। আমরা আমাদের বিশেষত যেগুলোকে কাঁচা পণ্য বলি বা ইন্ডাস্ট্রিয়াল পচনশীল দ্রব্য, এগুলো কিন্তু মোস্টলি আমরা এত বছর পর্যন্ত আমরা ইন্ডিয়া থেকে আনতাম, এবং ইন্ডিয়া থেকে আনার কারণে এক ধরনের অভ্যস্ততা আমাদের তৈরি হয়েছে। সাডেনলি তারা সেটাকে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার ফলে হলো কি আমাদের মার্কেটটা এমটি হয়ে গেল। এখন আমাদেরকে নিউ সোর্স করা শুরু করলো। এখন দেখা যাচ্ছে পেঁয়াজ আসতেছে চায়না থেকে, টার্কি থেকে, মিয়ানমার থেকে, কিংবা পাকিস্তান থেকে, এইভাবে বিভিন্ন জিনিস আসতেছে।
আসা শুরু করেছে। আমার মনে আছে আপনাদের এখানে একটা টিভি শোতে আমি বলেছিলাম যে একটু সময় দিতে হবে। আপনার ঘরে যে স্টকটা এখন শেষ হয়ে গেছে বলে জিনিসের দাম বেড়ে গেছে, এই স্টকটা আবার রিভিল করার জন্য একটা সার্টেন পিরিয়ড দিতে হবে। সেই পিরিয়ডে আমরা পা রেখেছি বলে আজকে দেখেন বাজারে অনেক দ্রব্যেরই মূল্য কিন্তু কমতে শুরু করেছে। আপনি কি এটাকে ইতিবাচক হিসাবে দেখবেন না? ঠিক একইভাবে আপনি যে ইন্ডাস্ট্রির কথা বলেছেন, অর্থনীতির যে বিষয়গুলো কথা আপনি বলেছেন, আমরা গ্যাসের ভীষণ সংকটে আছি। গ্যাস সংকটের কারণে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন হলো গ্যাসটা গেল কোথায়? গ্যাসটা তো ওরা সব দিয়ে দিয়েছে, ওরা কোনো এক্সপ্লোরেশন করে নাই, যা ছিল সেটা দিয়ে দিয়েছে। এখন সেটা এক্সপ্লোরেশন করার চেষ্টা করতেছে। আপনি শুনে খুশি হবেন, আমাদের বাপেক্স এখন ভোলাতে একটা নতুন এক্সপ্লোরেশন করেছে এবং সেখান থেকে ব্যাপক গ্যাস যোগান দেওয়ার ব্যবস্থা হচ্ছে, যদিও আমাদের চ্যানেলের একটু অসুবিধা আছে, সাপ্লাই চেইনের অসুবিধা আছে। আমাদের কিন্তু এই কাজগুলো হচ্ছে। এখন আপনার এই সময়টা আবার দেখেন আমাদের ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, স্পেশালি গার্মেন্টস সেক্টরে এক ধরনের অস্থিরতা এবং অরাজকতা তৈরি করা হয়েছে। আপনারা সাংবাদিক, আপনারা অনেক, বিশেষত সবুজ ভাইকে বলবো, আপনারা অনেক ইনভেস্টিগেশন রিপোর্ট করেন। আপনারা যদি দেখেন, আমি জানি গার্মেন্টস সেক্টরে মেজর গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে আনরেস্ট হয়েছে, এগুলো করিয়েছে আইদার ওই গার্মেন্টসের মালিক অথবা সরকার, পতিত সরকারের লোকেরা। এখানে কিন্তু শ্রমিকদেরকে উস্কে দেওয়া হয়েছে। আপনি গোয়েন্দা রিপোর্ট দেখেন কিংবা আপনাদের সাংবাদিকরা যদি, আমি নিজে জানি 128টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে এটা ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। ফলে আমাদের যে অর্থনীতির যে গতিটা ছিল সেই গতিটাকে স্লথ করা হয়েছে। কিন্তু মানুষ হয় কি, মানুষ প্রথম বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে। ওই ফ্যাক্টরির ওয়ার্কাররা এখন বুঝছে যে তার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে তার রুটি রুজির জায়গাটা নষ্ট হবে। আমি গত 2 দিন আগে চিটাগংয়ে একটা অনুষ্ঠানে ছিলাম, টেক্সটাইল সেক্টরের একটা, আমার কোম্পানির একটা কাজে আমি সেখানে একটা বড় ধরনের গেট টুগেদার ছিল। সেখানে আমি ইন্ডাস্ট্রিয়ালদের সাথে আলাপ করছিলাম। চিটাগংয়ে কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক বেড়ে গেছে, চিটাগংয়ে আমাদের প্রচুর এক্সপোর্ট বেড়ে গেছে চিটাগং অঞ্চল থেকে। সুতরাং আপনি 5 মাস মানে 150 দিন বসতেই তো সময় লাগে। এখন আপনি আমাকে আগে যে কোশ্চেনটা করেছিলেন আমি পুরোটা আনসার করতে পারি নাই। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে অর্থনীতির বর্তমান অবস্থা কি এবং এটা উত্তরণের পথ কি। প্রথমত হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, রাইট মানুষদেরকে আমাদেরকে বসাতে হবে, রাইট জায়গায় বসাতে হবে। আপনি শেয়ার বাজার বলেন, ব্যাংক বলেন, কারণ এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে দিয়ে যদি আপনি আবার রিফরমেশনের চেষ্টা করেন, রিফরমেশন হবে না, সে তলে তলে আবার আমাদেরকে ডুবাবে। এবং এই আমলা, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার অনেক অভিজ্ঞতা, আমি কিন্তু একজন লোক প্রশাসনের ছাত্র, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, আমি আমলাতন্ত্র নিয়ে আমার প্রচুর পড়াশোনা আছে। সুতরাং আমলারা কত খারাপ হতে পারে আর ওরা কত ভালো হতে পারে আমার মনে হয় সেটা আমরা ছাগলকাণ্ডে মতিউর রহমান এটা আমি জানি, কারণ আমি এটা পড়ে এসেছি। আমি জানি এরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে যদি একটি অংশকে ধরা হয় সবচেয়ে বেনিফিশিয়ার, উইদাউট টেকিং এনি রিস্ক, উইদাউট এনি প্রবলেম, দে আর অনলি দিস আমলা। এই আমলাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায়, ব্যবসা বলেন সমস্ত জায়গাগুলোতে আমরা এমপ্লয়মেন্ট বাড়াতে পারবো। ওরা তো আমাদেরকে চেপে ধরছে, ওকে আমি রেখেছি আমার সার্ভিস দেওয়ার জন্য, ও আমাকে সার্ভিস না দিয়ে ও আমাকে কমান্ড করছে এবং আমাকে মালিকের ভূমিকা। ধন্যবাদ আপনাকে জনাব কামারউদ্দিন সবুজ। আমরা জানতে চাই, আমরা দেখেছি যে 5 মাসে বিদ্যুতের একটা সংকট তৈরির চেষ্টা হয়েছে আদানির সাথে, সেটি এই সরকার উত্তরণ করে গেছে, এখন কিন্তু সেই সংকট আর নেই। এরকম অনেক মোটা থেকে বড় বড় সংকট সমাধান করেছে। আমি যদি একদম এই সরকারের 5 মাস অর্জনের বিষয় যদি আপনার কাছে জানতে চাই, যে আসলে সংস্কার কমিশন যেগুলো হয়েছে আমরা জানি সেগুলোর প্রতিবেদন দাখিল করা হয়েছে, আরও কিছু বাকি রয়েছে, এবং গণমাধ্যম সংস্কার থেকে শুরু করে, যেহেতু আমলাতান্ত্রিক যে বিষয়গুলো আসছে, দুর্নীতি মূলোৎপাটন করার দায়িত্ব কিন্তু আমাদের নয়, বাট গণমাধ্যম কর্মীরা দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে। সেই জায়গায় আসলে আমলাতান্ত্রিক যে আসলে দুর্নীতি, সেখানে আমাদের গণমাধ্যমের ভূমিকা কী ছিল এই সময়টার মধ্যে, এবং ইন্ডিয়ার যে অপপ্রচার ছিল গণমাধ্যমের, আমরা দেখেছি ভারতের মিডিয়াগুলো একপেশে নিউজ করে গেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে, সেখানে আমাদের ভূমিকা কী ছিল? না, প্রথম কথা হচ্ছে যে গত 5 মাসে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা মানে নিশ্চিতভাবেই চেঞ্জ হয়েছে। এটা আমাদের পরিবর্তিত পরিস্থিতির কারণে। আমরা
বাট যতটুকু গণমাধ্যম করার কথা ছিল বা করা উচিত ছিল আমরা আসলে ততটুকু করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা বলতে পারি। এটা নানা কারণেই হয়েছে। আমাদের এখানে মালিকরা আছে মনে করেন, এবং আরও কতগুলি আমাদের এখানে লিমিটেশন আছে। সেগুলি হচ্ছে যে সাংবাদিকদের মধ্যেও মানে আসলে আমি দেখেছি মানে আমাদের যে মূল গণমাধ্যম যেটা ট্রেডিশনাল গণমাধ্যম, এর চেয়ে বরং সোশ্যাল মিডিয়া অনেক বেশি আপনার সোচ্চার ছিল। সোশ্যাল মিডিয়ার সব কথা যে গণমাধ্যমের একটা মানে সীমাবদ্ধতা হচ্ছে যে সেখানে তো এডিটোরিয়াল পলিসি থাকে, সেখানে যে কোনো নিউজ দেওয়াও যায় না, লেখাও দেওয়া যায় না। তারপরেও অনেক গণমাধ্যমগুলি অনেক কিছু লিখছে। কিন্তু আমার কথাটা হচ্ছে বাংলাদেশের যে অর্জন এই গত 5 মাসে, এই অর্জনটাকে ভিত্তি করে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন এই দেশের মানুষ দেখছে, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের আরও জোরালো ভূমিকা পালন করা উচিত এবং একদম স্পেসিফিক। কারণ অনেক কিছু ইস্যুস আছে। এখন দেখেন, এই যে দেখেন এর মধ্যে দেখেন ডে ওয়ান থেকে শেষ প্রান্তে চলে এসেছে। একটা কথা বলি, যে একটা প্রশ্ন শেষ করে দিই। দেখেন এই যে গণমাধ্যম বাংলাদেশের গত 5 মাসে ডে ওয়ান থেকে দেখবেন আমাদের পার্শ্ববর্তী গণমাধ্যম একদম টোটালি একটা প্রপাগান্ডা এবং মিথ্যাচার করেছে। এবং তারা যে কতটাই নিকৃষ্ট মানের হতে পারে উইদাউট এনি বেসিস, কোনো মানে সত্যতা নাই, কোনো ইনফরমেশান নাই, টোটালি বলে যাচ্ছে এবং কতগুলি চ্যানেল ব্যবহার করে। এবং এদের হয়েছে কি মনস্তত্ত্বের মধ্যে সমস্যা। এদের মানুষের মধ্যে হয়ে এদের হেজিমনিক যেই চিন্তা সবার মধ্যে ঢুকে গেছে যে তাদেরকে রিজিওনাল পাওয়ার হতে হবে, ওয়ার্ল্ড পাওয়ার হতে হবে, কিন্তু সেই যোগ্যতা তো তাদের নাই। সমস্যা হচ্ছে কি তাদের, আজকে দেখেন না ভারতের সঙ্গে ভারতের পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয়, প্রত্যেকটা দেশের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ। এবং তারা হয়েছে কি বাংলা এবং প্রত্যেক জায়গায় কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে, ভারতের যেই চিন্তাভাবনা সেগুলো ব্যর্থ হয়েছে। এবং এগুলো একটা হিন্দুত্ববাদী চিন্তা নিয়ে একটি মানে আরএসএস মার্কা চিন্তা নিয়ে এই এখনকার যে যুগ, এখনকার যে বৈশ্বিক অবস্থা, আপনি কখনোই সফল হইতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব জনাব মোহাম্মদ আব্দুল হক আপনার কাছে। একদম শেষ জানতে চাই যে শিক্ষার্থীরা নিহত হয়েছে, বিসর্জনের কথা যদি আমি একটু বলি, অবশ্যই তাদের রুহের মাগফিরাত আমরা প্রথমেই কামনা করছি এবং তাদের যে বীরত্ব গাথা সেটি আসলে আমরা কতটুকু এখন পর্যন্ত দিতে পেরেছি, একেবারে সংক্ষেপে আমরা সময় শেষ পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওটা দিয়ে শেষ করবো, বাট তার একটা আগে কথা বলে যাই। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই যে গার্মেন্টস সম্পর্কে আমার ভাই বললেন যে গার্মেন্টস হলো মেইন সোর্স অফ ইনকাম ফর বাংলাদেশ। এটাকে ধ্বংস করার জন্য ইন্ডিয়া পদে পদে ষড়যন্ত্র করেছে, জানেন? এটাকে রক্ষা করছে কে? আপনারা জানেন না হয়তো। ইট ইজ আওয়ার আর্মি। 9 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি স্বয়ং সেই জিনিসটাকে তদারকি করছেন। আজকে আমি দেখেছি উনি গার্মেন্টস মালিকদের সাথে বৈঠকে বসেছেন এবং এই যে অশান্তিটাকে কিন্তু দূর করার পিছনে আর্মি কাজ করছে। আপনারা হয়তো জানেন না, ইপিজেডে আমাদের কর্নেল সাহেবরা আছেন, তারা চেষ্টা করছে। এই জিনিসটা আপনাদের ইনফরমেশনের জন্য আমরা বিশ্বাস করি। এখন আপনাকে বলছি, এই ছাত্র ছাত্রী অসংখ্য একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন গরিবের সন্তানরা কিন্তু শহীদ হয়েছেন। আপনি দেখবেন উচ্চবিত্তের সন্তানরা কিন্তু তেমন আসেই নাই। সুখ শান্তিতে থাকলে তো আর আপনার কষ্ট এবং এদেরকে যেভাবে রিহেবিলিটেট করার কথা ছিল আমরা সেটা করতে পারি নাই। আমি বলবো সবুজ ভাইদের ওইখানে কিছু ব্যর্থতা আছে। তারা যদি কন্টিনিউয়াসলি এদের জিনিসটাকে তুলে ধরতেন সংবাদ মাধ্যমে, আমি আপনাকে একা বলছি না ভাই, সংবাদ মাধ্যমে প্রতিদিন দু একটা পত্রিকা করছে, ছবি সহ যদি এদের জিনিসগুলো প্রচার করা যেত। আমরা রাওয়া থেকে উদ্যোগ নিয়েছি এবং জানেন আপনারা অসংখ্য মানুষ টাকা দিতে প্রস্তুত আছে। একটা ফান্ড তৈরি করা হয়েছে, কয়েকশো কোটি টাকা হয়ে গেছে, কিন্তু সেই টাকাগুলো ব্যবহার করা হচ্ছে না এদের জন্য। তো সুতরাং একটা এই সামরিক বাহিনীর নেতৃত্বে যদি দুইটা কাজ করতেন ডক্টর ইউনূস, এই সামরিক বাহিনী কিন্তু দেশের অ্যাসেট। এখানে অনেক যোগ্য রিটায়ার্ড অফিসাররাও আছেন। জেনারেল জিয়াউর রহমান এই ব্যর্থ রাজনীতিবিদদেরকে করার জন্য আমি শেষ করে এই সেখানে কিন্তু অনেক সামরিক লিডারদেরকে নিয়ে আসছিলেন রাজনীতিতে, খেয়াল আছে কিনা, এবং একটা সুন্দর প্রশাসন তারা দিতে পেরেছিলেন এই আমলাতন্ত্রকে ওভারলুক করে। ঠিক একইভাবে আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব যে আপনি আরো শান্তিতে দেশটাকে চালাতে পারবেন যদি আপনি অনেস্ট এবং যোগ্য লোককে, হোক সে মিলিটারি হোক সে সিভিল, তাদেরকে যদি বিভিন্ন জায়গায় বসিয়ে দিতেন এবং এই কাজগুলো করাতেন। বিশেষ করে আপনি শহীদ পরিবারগুলো, শহীদানদের দিকে, আহতদের দিকে
টেক কেয়ার করতাম আমরা, এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য কিন্তু এখন 71 সাল নিয়ে আসা হচ্ছে, শেখ মুজিবকে নিয়ে আসা হচ্ছে, যাতে মানুষ এগুলো ভুলে যায়। ধন্যবাদ সেই জিনিসটা আপনাদেরকে, আমাদের ধন্যবাদ সতর্ক আপনাদের থাকতে হবে। তিনজনকে Thank you. আজকের আমাদের এই টক শোতে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার 5 মাস নয়, যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন এই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবেন, এবং বিশেষ করে এই 24-এর শহীদদের একটি তালিকা, যেটি সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের প্রাণের দাবি, সেটি খুব দ্রুত বাস্তবায়ন হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের টেবিল টক। সবাই ভালো থাকবেন। আগামীকাল একই সময়ে এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টক দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।